দেখেন কয়েকটা উদাহরণ দেই। 1-11-এর সরকারের সময় দুই নেত্রী বন্দী ছিল। বিএনপির নেতারা যারা পরে সংশোধনবাদী হিসেবে পরিচিত, তাদেরকে পাঠানো হয়েছিল বেগম জিয়ার কাছে যে আপনি বিদেশ চলে যান। তিনি বলেছিলেন বিদেশে যাবেন, না হলে জেলে থাকতে হবে, জেলে থাকতে হবে। তিনি কিন্তু সেটা জেল মেনে নিয়েছেন। তাদেরকে বলেছে আমার পৃথিবীতে কোথাও জায়গা নেই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশের মাটিতেই থাকবো। শেষ পর্যন্ত তিনি ধুকে 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 জীবন দিয়েছেন, কিন্তু দেশ ছাড়েন নাই। কিন্তু শেখ হাসিনা কিন্তু চলে গিয়েছিলেন, আবার তিনি ফিরেছিলেন। তো আমার মনে হয় শেখ হাসিনার যে কথাগুলি বলেন সেগুলো মিন করেন কিনা সন্দেহ। এখন ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। যেমন ধরেন শুভেন্দু অধিকারী তাফালিং করতেছে, সেই হিসাবে সেই যুক্ত করে শেখ হাসিনাকে দিয়েও একটা কথা বলালো। এখন বাংলাদেশে এটা তো হিতে বিপরীত হলো, এই উঁকি ঝুঁকি মারা, এই যাতায়াত। তিনি জানেন যে একটা কেসে তার অলরেডি ট্রাইব্যুনাল তার বিচার হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, আরও ট্রাইব্যুনাল ঝুলতেছে, আরও বিচার ঝুলতেছে, তিনি আসবেন না। তিনি জানেন তাকে আসলে ট্রাইব্যুনাল তিনিই করে গেছেন, এই ট্রাইব্যুনালের যে সাক্ষী প্রমাণ, তাতে করে তিনি ফাঁসির কাজটা তিনি পাবেন না, ফাঁসিতে ঝুলতেই হবে। সুতরাং আমার ধারণা তিনি আসবেন না। কিন্তু এটা আসলেই তিনি যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে ঠিকই একটা টানবাজি করেছে। অর্থাৎ যে পরিস্থিতি বাংলাদেশের এবং ভারতের যে টানাপোড়েন চলছে সেটাকে আরও বেশি ঘনীভূত করা। দুই হচ্ছে শেখ হাসিনা যে যখন গেল তখন কিন্তু তিনি বলেছিলেন এক ফাঁকে যে আমি ভেবেছিলাম আমাকে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হয়। আচ্ছা বলেন, টুঙ্গিপাড়া কোনো এয়ারপোর্ট আছে? ওনাকে হেলিকপ্টার উঠাইছে, উঠায় আগরতলা নিয়ে গেছে। হ্যাঁ, তারপরেও কি করে দিছে কেউ, তার গতিবিধি দেখা যায় নাই। টুঙ্গিপাড়া উনি তারপরে উনি যখন গেছেন, আর্মি যখন বলে দিছে যে আমরা আর নিরীহ জনগণের উপর গুলি চালাতে পারবো না, তখনই উনি বুঝছে ওনার সময় শেষ। তিনি তো এসএসএফের অধীনে ছিলেন, তিনি তো তার সেনাবাহিনীর অধীনে ছিলেন। তিনি তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা কারা করেছেন? তিনি জানতেন না? আপনি বলছেন যে তিনি একবার বলেছিলেন যে তাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হবে, তাহলে তাকে ওখানে নিয়ে যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কে করেছে? না, এটা তো এখনো ক্লিয়ার কেউ করে নাই। হয়তো ভারতের ইনস্টিগেশনে আর্মি তাকে পাঠিয়ে দিছে, এটাই তো হবে, সেই প্রসেসেই গেছে। নাহলে তাকে তো কেন নিল না? আমার কথা হলো তিনি তো বলতে পারতেন যে আমি দেশ ছেড়ে যাব না। তোমার সেনাবাহিনীতে 662 জন, 26 জন রেখেছিল না, 27 জন হয়তো, সমস্যা কি? সেনাবাহিনী তাকে জীবন রক্ষা করতো, সমস্যা নাই তো। উনি তো কায়দাবাজি চলে গেছে। এবং তার আগে চলে যাওয়ার আগে খেয়াল করে দেখেন, তিনি যে বাই ডিসিশন গেছে এটার প্রমাণ হচ্ছে তার ফ্যামিলির একটি লোক কিন্তু আটকা পড়ে নাই, সবগুলো লোক চলে গেছে। এবং সবগুলো নেতা আগে পরে সব চলে গেছে। আপনার তিনি জানতেন, তিনি অনুমান করেছেন, কিন্তু তিনি আসলে ভেবেছেন যে আমার জীবন রক্ষা করা দরকার, আমি থাকলে আমি মারা যেতে পারি। সুতরাং তিনি কেটে পড়েছেন। এই জন্যই বলা হয় পলায়ন। আমরা পলানোর কথা, সত্য কথাই বলি, তিনি পালিয়েছেন। হ্যাঁ, পালিয়েছেন। আর ভারতে যাওয়ার পরে ভারতের প্রথমে পার্লামেন্টারি পার্টি বৈঠকে তাকে আশ্রয় দিয়েছে, ডিসিশন হয়েছে। তারপরে অল পার্টি বসে তাকে আশ্রয় দিয়েছে। তিনি তো এখন ভারতের অতিথি হিসেবে আছেন। আমি বলবো ভারতের তিনি অতিথি। এবং যারা আওয়ামী লীগের নেতারাও যারা ভারতে আশ্রয় নিয়েছে তারাও কিন্তু ভারতের অতিথি। কারণ পুশিন করতেছে, কেন এদের পুশিন করতে পারে না? যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ওখানে, যারা ভারতে প্রায় সব মিলে তো 1000 লোক আছে, এরা পুশিন করতে, এরা তো ফ্রি স্টাইল। আপনার আসামে আছে, আগরতলায় আছে, পশ্চিমবঙ্গে আছে, তাদের পুশিন করে না? শুভেন্দু অধিকারী সে পুশিন করে না কেন তাদেরকে? তারা তো বাংলাভাষী অনুপ্রবেশকারী, কারণ তারা তাদের অতিথি। এখন এই অতিথি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিচার করা হচ্ছে, তখন সে নাও দিতে পারে। তো এই অজুহাতে তারা ধরে রাখছে, তাকে রাখছে। এখন ভারতের তিনি অতিথি, ভারতের ছাড়া, ভারতের পরামর্শ ছাড়া তিনি কিছু করবেন আমি মনে করি না। এবং তিনি যত কথা বলেন তত ভীতু লোক। আমি উদাহরণ দিলাম না, 1-11-এর সময় তিনি দেশ ছেড়ে গেছেন না? দেশ ছেড়ে গেছেন তো। সুতরাং খালেদা যান নাই, এবং খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে সে জেলখানায় থেকে শেষ পর্যন্ত জীবন দিয়েছে। কতটা আবশ্যিক জীবন দিয়েছে, তিনি কিন্তু দেন নাই। এবং তিনি আসবেন না, তিনি নিশ্চিত। ওনাকে বর্ডার খুলে দিলেও উনি আসবেন না, আমি নিশ্চিতভাবে বলতে পারি। বলতে এই বছরই আসবো, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। তিনি কক্ষণই আসবেন না এদেশে। আর আসলেও আপনি তার জন্যে পরিস্থিতি অনুকূল হবে না। কারণ সব অভ্যুত্থানের শক্তি এখন যারা বিভক্ত দেখতেছেন সব এক হয়ে যাবে এবং তাকে প্রতিহত করবে, ঠিক আগের মতো আবার ধাওয়া খাবে। সুতরাং এখন তার আসার মতো অনুকূল কোনো পরিবেশ নাই। বিচারে তাকে সাথে সাথে সে গ্রেপ্তার হবে, তাকে ট্রাইব্যুনালে যাবে, তাকে ফাঁসি আদেশ ফেস করতে হবে। ফাঁসি এখন দিবে কি দিবে না, আপিল করলে আপিল কি করে। তবে ট্রাইব্যুনালের
মামলায় আমাদের উনি যে ট্রাইব্যুনাল করেছে, যেভাবে সাক্ষী প্রমাণ, ভিডিও, অডিও, নিউজ পেপারের বক্তৃতা, ভাষণ সব কিছু সাক্ষী হিসেবে গ্রহণ করা হয় ট্রাইব্যুনালে, তো উনি মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এখন ওনার অতিথি যারা আশ্রয় দিয়েছে তারা যদি চাপ দিয়ে টিয়ে তাকে যদি মুক্ত করতে পারে তাহলে হইতে পারে। সেটা তো বিশ্বের পরাশক্তির খেলা, কিন্তু পরাশক্তির খেলা তো এখন যে ভারতের সাথে যে টানাপোড়েন, আমি একটাই উদাহরণ দেব, পরে আসলে আলোচনা করব। ধরেন তৃতীয় দেশ হিসাবে আমাদের প্রধানমন্ত্রী আপনার থেকে মালয়েশিয়া গেছে, মালয়েশিয়াতে চীন গেছে, চীন যাওয়ার সাথে সাথে কিন্তু ভিসা ছেড়ে দিছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত বিধিনিষেধ আরোপ করেছিল, এই শেখ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আশা করছিলাম যে সব এগুলো আস্তে আস্তে কেটে যাবে। হ্যাঁ, তারা তো এসেছিল, তারা দাওয়াত দিয়েছিল, কিন্তু কাটতো না তো, সবগুলো বাধা নিষেধ জারি ছিল, বন্যা ভিসার থেকে শুরু করে বাণিজ্য যা কিছু। বরঞ্চ এই শুভেন্দু অধিকারী আসে কাঁটাতারের বেড়াটারা দিয়ে আরও ঝামেলা তৈরি করছে। আমার মনে হয় এখন যে টানাপোড়েন চলছে, এটাকে ভারতের হয়তো বুদ্ধি কম কি বেশি আমি বলবো না, নিশ্চয়ই তাদের বুদ্ধি বেশি আছে। আমার মনে হয় শুভেন্দু অধিকারী দিয়ে তাফালিং করে পারতেছে না, এখন শেখ হাসিনাকে দিয়েও একটা উঁকি মারাইলো আর কি, আমরা এসে পড়তেছি তোমরা। আরে এসে পড়লে তো অনুকূল পরিবেশ হবে না, আর উনি তো পাঠাতে পারবে না, এখন সিচুয়েশন তা নাই। আপনি এখন পাকিস্তানের সাথে হকি খেলা দেন, বাংলাদেশের ক্রিকেট খেলা দেন, পাকিস্তানের সমর্থক পাবেন। ভারতের সাথে খেলা দেন, ভারতের সমর্থক পাবেন। এরকম অভাগা জাতি কমই আছে। আগে দেখেন আমরা স্কুল ইউনিভার্সিটি পর্যন্ত পড়তাম যে দুর্নীতিবাজ, তাকে এড়িয়ে চলতাম, তাকে মন থেকে ঘৃণা করতাম। এখন টাকাওয়ালা হচ্ছে দেশ চালায়। আমরা আদর্শলিপি পড়তাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। অর্থাৎ আমরা এরপরে আপনি দেখেন ইউনূস সাহেব 11টা সংস্কার কমিশন করেছে, বিজ্ঞানের যুগে আপনার শিক্ষা কমিশন করে নাই। আমাদের দেশে আমি লিখেছিও 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়। মাস্টার ডিগ্রি প্রাপ্ত একটা লোক কখনো তার যে শিক্ষা এই চিন্তার থেকে বেরোয় না। যেমন আমি ইংরেজি পত্রিকায় বরাবর কাজ করি, দেখা গেল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আসে জার্নালিজমে, মাস্টাররা যা পড়ায় দেয় ওর থেকে বেরোতে পারে না, 1 বছর ওই চিন্তার থেকে ছুটাইতে সময় লাগে। হ্যাঁ, তো সুতরাং এরাও তাই, এই 12 প্রকার শিক্ষা 12 প্রকার, যার ফলে কোনো ইস্যুতে আমরা একমত হতে পারি না। আর জাতি আস্তে আস্তে ধীরে ধীরে এমন জায়গায় চলে গেছে, মনোজগতের এমন পরিবর্তন ঘটে না, আমরা জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। এখন ধরেন ভারত আমাদের চাইতে কিন্তু বাড়তি। আপনি দেখেন শেখ হাসিনাকে তারা রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিয়েছে, তারা অতিথি বানিয়েছে, আমরা কাউকে এভাবে অতিথি বানাতে পারবো না। আর আমাদের রাজনীতি, সে রাজনীতির কম্পোজিশন, যেটা শরীফ ভাই বলল, দলগুলোর দ্বিমত, একটা দক্ষিণপন্থী, আরেকটা মধ্যপন্থী, আর একটা বামপন্থী, এরা রাজনীতি আলাদা, এক হবে কী করে বলেন? এক হওয়ার তো সুযোগ নাই, সুযোগ কম। তো এই জন্য আমি বলছি যে হ্যাঁ, জাতীয় ইস্যুগুলোতে অন্তত পক্ষে রাজনৈতিক দলগুলো অন্তত এক সুরে কথা বলা উচিত। এখন ধরেন ভারতের সাথে যে টানাপোড়েনটা চলছে, এটা তো আপনার শেখ হাসিনা একটা উপলক্ষ। আমি তো বললামই, শেখ হাসিনাকেও টুলস হিসেবে ভারত ব্যবহার করেছে আমার ধারণা। ওই এনডিটিভির সাক্ষাৎকার ওনার নিজের মনের কথা না, হ্যাঁ, কারণ উনি নিজেই ভালো বোঝে উনি ভীত এবং উনি আসবে না, এই রিস্ক নিয়ে আসবে না। নিরাপদ না হলে তার আত্মীয়রা একদম নিরাপদ ভূমি বাংলাদেশ না বানায় দিলে সম্ভব না। এই জন্যই হয়তো ওই রাজশাহী বিভাগ দখল করতে চায়, আমাদের ফেনী আলাদা করতে চায়, আলাদা করে আলাদা 2টা হিন্দু ভূমি বানাতে চায়, এগুলো করতে বলতেছে তো তারা। এবং নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী নিজেও বলছে যে, অর্থাৎ তারা তো ইতিমধ্যে আপনার 4টা জায়গা দখল করে তো তাদের বলছে, লেন্দুপদর্জি বানাইছে না, শেখ হাসিনাকে তো লেন্দুপদর্জি প্রায় বানায় ফেলছিল। সে সবগুলো 30টা 40টা চুক্তি সমঝোতা স্বাক্ষর করেছে, সব ভারতের অনুকূলে, কিন্তু শেষে সে বিগড়ে গেছে, কেন যেন বাটে বলা মেলে নাই, তারপরে তাকে সে পতন ঘটে গেছে। সুতরাং আমি বলবো এখন যে দেশের যেভাবে তারা ফাঁদ পেতেছে ভারত, এও হতে পারে যে আমাদের দেশটা হয়তো টুকরা করে দেওয়ার প্ল্যান করছে, অথবা লেন্দুপদরির মতো কাউকে বানাতে চায়। দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে ভারতের সম্পর্ক নাই, মালদ্বীপের মতো ছোট দেশ থেকেও তাদেরকে হাত গুটায় আসতে হয়েছে। অর্থাৎ বিশ্বায়নের যুগে কোনো দেশ একা না, কোনো দেশ এতিম না, কোনো দেশ দুর্বল না, এটা মাথায় রাখতে চিন্তা করতে হবে। আপনি দেখেন আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়া গেলেন, কারণ আমেরিকার সাথে আপনার বাণিজ্য চুক্তি করছে, কিছু শর্ত টর্ত আছে, সেটাকে অ্যাভয়েড করে। তার সাথে আবার চীনের সম্পর্ক ভালো না, হ্যাঁ, এই জন্য থার্ড কান্ট্রি হিসাবে
আপনার মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া কীভাবে রিসিপশন দিছে আমাদের বাংলা গান দিয়ে, হ্যাঁ ওখান থেকে চীনে গেছে, চীনে যাওয়ার সাথে সাথে আপনার ভিসা খুলসা হয়ে গেছে। আগে করলেন না কেন? দি হিন্দু রিপোর্ট করেছে, সেই রিপোর্টটা আমার কাছে ধরা আছে। তারা বলেছে যে ভারতের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক ভারতের উন্নয়ন করা উচিত, কারণ যেসব হিস্সা যেসব দাবি দেওয়া তাদের আছে, অন্তর্বর্তীকালীন সরকারের ভিসা বন্ধ, আপনার গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, এগুলোর ক্ষেত্রে বলছে, সবই বলছে যে এগুলো এই যে পুশিন এগুলো খেলা না করে, যেহেতু ভারতের সাথে আমাদের প্রোটোকল স্বাক্ষর করা আছে, জাতিসংঘের মানবাধিকার সনদে অনুস্বাক্ষরকারী, এছাড়া আরও এরকম বহু জায়গায় কিন্তু এই ব্যাপারে নিয়মকানুন আছে, আইন আছে, সেটা মেনে যদি বাংলাদেশের কেউ যদি অনুপ্রবেশকারী ভারতে হয়ে থাকে, তার তো আইন সিস্টেম আছে, এটা তো তারা প্রোটোকল স্বাক্ষর করে করাই আছে, সেই বিধান অনুযায়ী দিক না। আমরা তো শুভেন্দু অধিকারীকেও অ্যাকসেপ্ট করতে রাজি। আমি দেখলাম যে ভালো ভালো বাংলা বলতেছে, সে তো বাংলাভাষী বলতে পারি, ধর্মে হিন্দু আছে, কিন্তু সে তো তার মা তো বরিশালে আগলজোরে বাড়ি, তার মা বাবা ভারতে গেছে, তার মা বাবা তার মায়ের সন্তান না সে। হ্যাঁ, সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই টানাপোড়েন করে লাভ নাই। বিশ্বে কোনো দেশ ছোট না, আমরা এখন বিপদে পড়েছি। ধরেন এখন ভূরাজনীতির ফাঁদে পড়বো, আমি ফাঁদেই বলবো, ফাঁদে পড়েছি এখন। এখানে এই চীন আমাদের, ধরেন চীন দাওয়াত দিছে, আমরা ইয়ে করতে গেছি, চীন তিস্তা মহাপরিকল্পনা করবে, এটা করতে হবে, আমাদের বিকল্প কি? আপনার 54টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, সেই প্রজেক্ট করার পরে ভারত, আমরা তো এক ফোঁটা পানি পাবো না, তা আমরা কি এখানে জনপ্রাণী শূন্য হব? অথচ আন্তর্জাতিক নদীর পানি প্রবাহ তো কেউ রোধ করতে পারে না, কিন্তু ভারত করতেছে। নেপালের ক্ষেত্রে ব্যতিক্রম। আপনি দেখেন ভারত বর্ডারে আপনার 300 কিলোমিটার 200 কিলোমিটারতে গরু আসে, বাংলাদেশের সীমানার কাছে আসলেই কয় গরু চোর বাঙালি, গুলি কর। কেন? পাকিস্তানের সাথে বর্ডার আছে না, একটা গুলি করছে কেউ পারেনি, কারণ দুজনের বোমা আছে, এই ডরে করতেছে না। সুতরাং আমাদের হয়তো বোমা নাই, কিন্তু আমাদের বোমা পার্টির সাথে খাতির রাখতে হবে বাঁচতে হলে, চ্যালেঞ্জ তো করতে হবে। বোমা পার্টি মানে চীন? হ্যাঁ অবশ্যই। চীন যদি ওই উত্তর কোরিয়ারে কয়, হ্যাঁ রাশিয়া যদি উত্তর কোরিয়াকে একটা বোম ফাটা, ও তো বোম নিয়ে বসে আছে, গরিব যতই হোক দিবে, আমেরিকায় ফাটায় দিব, জানেন না? ও কিনতে ভয় পায় খুব, আমেরিকা ভয় পায়, এত সহজ না। আমরা যতই আমার কথা হচ্ছে এর বিকল্প কি? আমার বিকল্প আছে, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ দেওয়া ছাড়া আমার বিকল্প কি? এখন ধরেন যেটা বলছে যে আপনার চীন থেকে মায়ানমার হয়ে চট্টগ্রাম পর্যন্ত আপনার অর্থনৈতিক করিডোর, এই ব্যাপার আলোচনায় আছে, এটা সরকার চিন্তা করতেছে। যদি দেখা যায় যে, আমি তো একদিকে মনে করি যদি এরা চীনকেও বিশ্বাস করা মুশকিল, আবার ট্রাফে ফেলায় যায় কি না সন্দেহ তো। সুতরাং এটা বিবেচনা, যদি সৎ উদ্দেশ্যে ব্যবসার জন্য হয়, আমার তো ফেরির যে আছে, ভারত যেহেতু থ্রেট করে, আমার তো ওটা চিকেন নেক না, আমার তো সমুদ্র পথ আছে, হ্যাঁ। তারপর যদি এটা যদি আসে করিডোর আসে, তাহলে তো ভারত থেকে না আসতে পারবে না, বরং আমরা ওদের ভারত ভেঙে টুকরা টুকরো করে দিতে পারবো, হ্যাঁ। তো এই জন্য আমি বলছি যে ভারতের সাথে আমাদের দরকার, ভারতকেও আমাদের দরকার। একসময় ভারত ধরেন পাকিস্তানকে দুর্বল করার জন্য 2 ভাগে ভাগ করছে, সেখানে আপনার জিন্না আমাদেরকে এক পাশে ঠেলে তার অংশ সে বুঝে নিয়ে গেছে, হ্যাঁ। আমাদের সিরাজুদ্দৌলা আছে না, বলছে না যে বাংলা বিহার উড়িষ্যার অধিপতি ছিল না, হ্যাঁ। তো বাংলা বিহার উড়িষ্যা কোথায়? আমরা তো পূর্ব পাকিস্তানের অল্প দূর। তো নতুন করে ভাগ করেন, তাহলে ঠিক আছে, নতুন করে ভাগ করেন, বাংলা বিহার উড়িষ্যার নবাব। এটা তো আমি মনে করবো, আমরা তো সেই ছোটবেলায় যে নাটক দেখছি, নাটকেই তো সিনেমা দেখছি, সিরাজউদ্দৌলা নাটকের একটি ডায়লগে আছে, বাংলা বিহার উড়িষ্যার অধিপতি নবাব সিরাজউদ্দৌলা। এই জন্য আমি বলছি যে ভারত আমাদের 3 ভাগ আছে, বাণিজ্য আমাদের দেশের কাছাকাছি 3 ভাগ ঘুরে আছে, আর একটা পাশ হলো সমুদ্র। এখন এই সমুদ্রের উপরে কিন্তু মানুষের তির্যক আছে। ধরেন দক্ষিণ এশিয়া দিয়ে শুরু করে সব জায়গায় সারা বিশ্বে 80টা সেনাঘাঁটি আছে আমেরিকার, এখানে নজর থাকতে পারে বাংলাদেশে। সুতরাং আমার কথা হলো, ভারত আমাদের প্রতিবেশী, মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করছে, হ্যাঁ তার ইন্টারেস্টে করছে,
পাকিস্তান 2 ভাগ করার জন্য করছে, ভাগ করে এখন আবার বাংলাদেশ ভাগ করতে চায়, বাংলাদেশ কিনে নিতে চায় একখান, জানেন তো, ভারত কার্ডার কিনে নিতে যে চায়। এগুলি আলোচনা আমরা শুনছি হ্যাঁ, শুনছি। এই জন্য আমি বলছি সোশ্যাল যে মিডিয়ায় আমাদের তো দেখছি। কিছু করার নাই, তবে আমার ধারণা যে বিশ্বায়নের যুগে কেউ এতিম না, সুতরাং আমাদের সুসম্পর্ক করতে হবে জি। বা অন্য শক্তির সাথে সুসম্পর্ক করতে সবার হবে। সঙ্গে হ্যাঁ, সবার সঙ্গে সুসম্পর্ক আমরা সুসম্পর্ক রাখতে চাই। সমতার ভিত্তিতে। আমি একটু আজিজ আজিজ ভাই ভাইয়ের অনেক কয়েকটা লম্বা প্রেক্ষিতে আমি দু একটা জায়গায় বলি আর কি। দিচ্ছিলেন, আমি সেই তিস্তার বিষয়টি আমি পুরোপুরি জানতে পারলাম না। একটি কথা আমি উল্লেখ করতে চাই আপনি আলোচনার আগে। প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, যে কোনো মূল্যে, তিনি এই শব্দটি উচ্চারণ করেছেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো মূল্যে, এবং গতকালকে পানি সম্পদ মন্ত্রী বলেছেন দরকার হলে অন্য নামে। এর ভেতর থেকে কতগুলো প্রশ্ন তোলার সুযোগ আছে, প্রশ্ন তোলাও যায়, আলোচনাও করা যায়, কিন্তু সেই আলোচনাটা অনেক বিস্তৃত, এখন হয়তো করা সংক্ষেপে সুযোগ আমরা হবে জি। না। তবে আজিজ ভাই যেগুলো বললেন অনেকগুলো জায়গায় কথা বলা যায়, আবার এটি নিয়ে তর্কও করা যায়। আমরা আমাদের রাজনীতিতে যেমনি বাস্তবতাও আছে, জুজুর ভয়ও আছে। আমরা যখন পার্বত্য শান্তি চুক্তি করি তখন এখানে বলা হয়েছিল ফেনী পর্যন্ত বাংলাদেশ ভারতের কাছে চলে যাবে, মনে পড়ে? জি। আমাদের এখানে মিথ, এটি আমাদের রাজনীতিতে চালু আছে, এবং এটা দিয়ে আমরা যার যার পজিশনটাকে ঠিক রাখার চেষ্টা করি। আমি জিজ্ঞেস করি, একটা প্রতিবেশী ভারতের যে আচরণগুলো, এগুলো ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কিন্তু সে ঔদ্ধত্যের বিরুদ্ধে যে ধরনের শক্তির সাহস নিয়ে কথা বলার সুযোগ যখন ছিল, আমরা কি বলেছি? আজকে আমি তো মনে করি যে পার্লামেন্টে সবার আগে আপনি যদি এটি বলতে চান যে ভারতের সাথে শেখ হাসিনা জাতীয় স্বার্থবিরোধী যে চুক্তিগুলো করেছে, এটি নিয়ে পার্লামেন্টে কেন আলোচনা হয় না, কেউ নোটিশ দেন না কেন? আপনি যে শুধু বলছেন যে আপনার শরীরের ভিতরে খুব ভয়ঙ্কর একটা রোগ আছে যেটা আপনি মারা যেতে পারেন, তো আপনি যদি এটি জেনে থাকেন তাহলে আপনি আমাকে শুধু একই সাথে বাতিল করার ব্যাপারে বলবেনও, সবাই একমত কেন হচ্ছে না? কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে আমাদের এখানে ওই যে উপর এবং নিচ, সামনে এবং পেছনে রাজনীতির ভিন্নতা আছে। আমরা কখনো কখনো অন্যের দ্বারা ব্যবহৃত হই। আমি স্পষ্ট করে বলি, আমাদের এখানে আপনি দেখবেন একটা অংশ আছে যার অনবরত চেষ্টা করে মানুষকে উজ্জীবিত করে রাখার জন্য। বাংলাদেশের সেনাবাহিনী যদি দুর্বল হয় তাহলে ইরান অথবা ইরাকের কোনো লাভ অথবা লস নাই। লাভ হচ্ছে আমাদের প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের। আমাদের দেশের মধ্যে সারাদিন যদি অস্থিরতা কাজ করে তাহলে উত্তর কোরিয়া অথবা জাপানের লাভ অথবা লস নাই। লাভ এবং লস হচ্ছে আমাদের ওই ভারত এবং মিয়ানমারের, কারণ তারা আমাদের নিকটতম প্রতিবেশী। আমাদের এখানে তরুণরা যদি জ্ঞান বিজ্ঞান অগ্রগতি প্রযুক্তিতে নিজেরা শিক্ষিত না হয়ে সারাদিন একটা কার্যের মধ্যে জড়িয়ে থাকে, হানাহানির মধ্যে জড়িত থাকে, যুক্ত হয়ে থাকে, তাহলে এর ফলে আমেরিকা বা